আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডাক্তার ইসরাত জাহান। দর্শক, আজকে আমরা কথা বলবো হামের বর্তমান পরিস্থিতি নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার এ.কে.এম. আজিজুল হক, চেয়ারম্যান গভর্নিং বডি অফ বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, সাবেক অধ্যক্ষ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সাবেক সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং বৈশাখী টেলিভিশনের মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হামের বর্তমান পরিস্থিতি। স্যার, প্রথমেই জানতে চাইব, এই যে হঠাৎ করে যে হামের প্রাদুর্ভাব হলো, এক্ষেত্রে অনেক বেশি রোগী হচ্ছে হাসপাতালে। হঠাৎ করে এত রোগীর চাপ কিভাবে সামলানো হচ্ছে হাসপাতালগুলোতে? আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। খুব ভালো একটা প্রশ্ন করেছেন। হামের এত রোগীর কেন প্রাদুর্ভাব, এটা একটা প্রশ্ন হতে পারে, আর এটা কিভাবে সামলানো হচ্ছে এই রোগীদেরকে সেটা আর একটা প্রশ্ন হতে পারে। দুইভাবে উত্তর দেওয়া যেতে পারে। একটা হচ্ছে কেন এত প্রাদুর্ভাব হলো। দেখা যাচ্ছে 2025 সালে মাত্র যেখানে কাভারেজ থাকার কথা, হামের টিকার কাভারেজ থাকার কথা 95 থেকে 100%, 95 to 97% সবসময় থাকে, অন্যান্য বছরগুলিতে ছিল। সেই জায়গায় গত এই 2025-এ কাভারেজ ছিল মাত্র 57.1%, যার ফলে এই যে 9 মাসের নিচে শিশুদের আক্রান্ত অনেক বেড়ে যায় এই মিজলসে। আমার হসপিটালেই 75% শিশুই হচ্ছে 9 মাসের নিচে, বাকিরা হচ্ছে 9 মাসের উপর থেকে 2 বছরের ভিতরে। তা সেই জায়গায় আপনার এটা একটা কারণ, এবং এই বাচ্চাদেরকে টিকা দেওয়া হয় নাই 9 মাস থেকে 12 ইয়ার মধ্যে, যার ফলে এই হামের এই প্রাদুর্ভাব ডেভেলপ করছে, এই আউটব্রেক হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে এদেরকে কীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা সরকারের বিভিন্ন সরকারি স্থাপনা আছে, মেডিকেল কলেজগুলি আছে, ওইখানে সিট মানে মিজলসের রোগীদের সংখ্যা বা তাদের সিট বৃদ্ধি করা হয়েছে। ও তাদের মিজলসের কোনো ওয়ার্ড নাই, আলাদা কোনো সিট নাই। ধরেন কি, যখন এটা প্রাদুর্ভাব ডেভেলপ করলো তখন এখানে ধরেন কোনো মেডিকেল কলেজে 10টা বা কোনো মেডিকেল কলেজে 5টা, যে ধরনের সিট আছে সেটার উপরে সিটের সংখ্যানুপাতে সেইখানে তাদের সংখ্যা বাড়ানো হয়েছে, সিট ডেডিকেট করা হয়েছে ফর মিজলস। আমার শিশু হাসপাতালেও মিজলসের জন্য কোনো ওয়ার্ড ছিল না। সরকার যখন বললো মিজলস প্রাদুর্ভাব ঘটছে, তখন আমরা সাথে সাথে এই 26 বেড আর হইতেছে 18 বেড, 26 নর্মাল বেড আর হইতেছে 18টা আপনার আইসিইউ বেড, এই মোট 44 বেডের একটা ইউনিট খোলা হয়েছে শিশু হাসপাতালে, অনলি ফর মিজলসের জন্য ডেডিকেট করা হয়েছে। এছাড়াও যেসব রুগীরা ধরেন ওই ভালোর দিকে চলে যাচ্ছে তাদেরকে ওয়ার্ডে ট্রান্সফার করা হচ্ছে। আজকেও এইখানে 69 জন রুগী চিকিৎসা নিচ্ছে। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে জানতে চাইবো, এটা তো আপনি ঢাকার কথা বললেন, পেরিফেরিতেও এরকম অনেক হাসপাতাল আছে এবং সেখানেও প্রচুর রোগীর চাপ এবং হঠাৎ করে এটা দেখা দিয়েছে, সেক্ষেত্রে তারা আসলে এটা কিভাবে সামলাচ্ছে? ওইখানে যেসব ধরেন মেডিকেল কলেজগুলি আছে, এখন তো প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্টেই এই মেডিকেল কলেজ আছে সরকারিভাবে, সেই সব মেডিকেল কলেজে তারা যাচ্ছে। ওইখানে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে, বাচ্চাদের ডিপার্টমেন্ট আছে, ওইখানে তারা চিকিৎসা নিচ্ছে। এবং সরকার এই ব্যাপারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, হেলথ সেক্রেটারি, ডিজি, এরা ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, এরা সবাই এই হামের জন্য, এই মিজলস প্রাদুর্ভাবের জন্য সাংঘাতিকভাবে মানে কাজ করছেন। এবং তারা যন্ত্রপাতিও এই মুহূর্তে তারা ওনারা সাপ্লাই করছেন। যেমন আইসিইউতে
এই যেমন রাজশাহীতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণে রাজশাহীর কারণে সরকারের ওইখানে ডাইরেক্টর সাহেবও জানান নাই, আর সরকারও জানতেন না। নতুন সরকার নতুন এই দেশে আসছেন, তারা জানতেন না, সেই জন্য ওইখানে এই ধরনের ঘটনার কারণে যখন পেপারে আসছে তখন ওনারা তৎক্ষণাৎ ওইখানে 5টা ভেন্টিলেটর, পরবর্তীতে আরও অনেকগুলি ভেন্টিলেটর ওইখানে রাজশাহী মেডিকেল কলেজে দেওয়া হয়েছে। এরকম আমাদের শিশু হাসপাতালেও সরকার, এই বর্তমান সরকার 5টা এই হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা দিয়েছে, তারপরে সিপেপ দিয়েছে 5টা, আর 2টা ভেন্টিলেটর দিয়েছে অলরেডি এই শিশু হাসপাতালে। এরকম প্রত্যেকটা জায়গায় ওনারা এই যন্ত্রপাতি প্রোভাইড করছেন এই হামকে প্রতিরোধ করার জন্য, যেন রুগীগুলি খারাপ হয়ে যাওয়ার পরেও যেন তারা মারা না যায়, সেই জন্য এই প্রতিরোধের ব্যবস্থা করেছে। স্যার, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি, ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমরাও ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই, কারণ ওনাদের এই স্টেপ না নিলে আরও অনেক ডিজাস্টার হতে পারত। জি স্যার, এই যে এত বড় একটা প্রাদুর্ভাব হলো, এটার আসলে নির্দিষ্ট করে কারণ কি, এবং ভবিষ্যতে যে এটা না হয় এক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিতে পারি? এটা কারণ একটাই, যে কি কারণে এটা হলো, এই আউটব্রেকটা হলো টিকা না দেওয়ার কারণে। ভ্যাকসিনেশন দেওয়া হয় নাই। 2025 সালে মাত্র 57.1% দেওয়া হয়েছে। এটাতে হার্ড ইমিউনিটি হবে 85%, মানে ধরেন 100 জন বাচ্চাকে টিকা দেওয়া হলে 85 জন বাচ্চা হার্ড ইমিউনিটি, মানে তার কোনো ধরনের আর এই যে কারণে টিকা দেওয়া হলে এই অসুখটা আর তার হবে না, হার্ড ইমিউনিটি বলে এটাকে। এই হার্ড ইমিউনিটি মাত্র এইটি, তাহলে 57% যেখানে টিকা দেওয়া হয়েছে, হার্ড ইমিউনিটি এটা করলে দেখা যাবে এটা 42 বা 43% হয়েছে। বাকি যে বাচ্চাগুলি, তারা তো হামের যে ভাইরাস, এই ভাইরাস তাদেরকে এফেক্ট করছে, সেই জন্যই আউটব্রেক হয়েছে। এবং এটা বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা ঘটনা ঘটছে। অনেকে বলতে চায় যে এই সরকার তো মাত্র 1.5 মাস হয়েছে আসছে, এই সরকার আমলে তো এটা হয় নাই। এটা তো হয়েছে, এটা কারণটাই হয়েছে এই যে আপনার এই গত সরকার, মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় ঠিকমতো টিকা দেয় নাই, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। স্যার, সেক্ষেত্রে বর্তমানে আমাদের সবার উপরে যে কাজ থাকবে সেটা হচ্ছে প্রপারলি টিকা দান কর্মসূচিটা টিকা দেওয়ার জন্য গভর্নমেন্ট অলরেডি পদক্ষেপ নিয়েছে, এবং আপনারা জানতে পেরেছেন এই সপ্তাহের রোববার থেকে অলরেডি পুরো বাংলাদেশে টিকা দেওয়া শুরু হয়ে গেছে, এবং ইউনিসেফের মাধ্যমে সরকার টিকা আনছেন এবং টিকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, এবং টিকাই একমাত্র এই প্রাদুর্ভাবকে কমাতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে এত সুন্দর আলোচনার জন্য। স্যার, যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। বাংলাদেশের জনগণকে এই বলে উপদেশ দিতে চাই, সেটা হচ্ছে যে বাচ্চাদের জ্বর হলে এবং কানের পিছনে র্যাশ হলে, কাশি হলে আপনারা সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং শিশু বিশেষজ্ঞদের শরণাপন্ন হবেন। আপনার বেশি যদি এটা আপনি লিঙ্গারিং করেন, যদি না নেন, নিজে নিজে চিকিৎসা করেন, তাহলে এই বাচ্চার নিউমোনিয়া হয়ে যেতে পারে, এই বাচ্চার কানে প্রদাহ হতে পারে, সেই সাথে ব্রেনেও প্রদাহ হতে পারে। সেই সব কারণে মৃত্যু ঝুঁকিও বাচ্চাদের বেড়ে যায়। সেই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, বাচ্চাদের জ্বর, কাশি এবং কানের পিছনে এই র্যাশ হওয়ার সাথে সাথে, এবং মুখের ভিতরে কপ্লিক সাইন বলে একটা সাদা সাদা গোটা গোটার মতো দেখা যাবে, এইগুলি হওয়ার সাথে সাথে আপনারা বিন্দুমাত্র দেরি করবেন না, আপনারা সাথে সাথে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে শরণাপন্ন হবেন। দর্শক, বর্তমানে হামের যে পরিস্থিতি, এটা খুবই ভয়ানক, কিন্তু বর্তমান সরকার এবং আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের সহায়তায় আমরা এটা থেকে অবশ্যই বের হয়ে আসব। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।